আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে মনে হয় গণিতের শেষ লেকচার হতে চলছে। তো অলরেডি কিন্তু তোমরা অনেকগুলো লেকচার অর্থাৎ 9টা লেকচার শেষ করে ফেলেছো। তো আজকে আমরা 10 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জ্যামিতির, এটা লেকচার পার্ট 2। সেখানে থাকবে চতুর্ভুজ এবং বৃত্ত। চতুর্ভুজের মধ্যে তো অনেক কিছু আছে, সেটা তোমরা ধীরে ধীরে গেজ করতে পারবে এবং অলরেডি তোমরা গেজ করেও ফেলেছো, কারণ তোমরা অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, মানে তোমরা ইন্টার পর্যন্ত লেখাপড়া করে এসেছো। সো তোমাদের এটা জানা মানে অজানার বাইরে কিছুই না। এবং এটা হচ্ছে লেকচার নাম্বার 10 এবং এখানে ছোট্ট করে আমার হালকা একটু পরিচয় দেওয়া আছে। যারা অলরেডি এতগুলো ক্লাস করেছো তারা অলরেডি এগুলো সবই জানো। সো এখানে বেশি টাইম ওয়েস্ট না করে আমরা পরের পার্টে এন্ট্রি করব। আমাদের মেইন লেকচারে আমরা চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকবারের ন্যায় বরাবর আজকেও আমরা রেখেছি যে এই পার্টটা শেষে আমরা বা তোমরা যারা এই ভিডিওটা দেখছি তারা কি কি শিখতে পারবো বা জানতে পারবো। এখানে জাস্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করা হয়েছে, পরে ডিপলি কিন্তু এর মধ্যে আরো অনেক বিষয় আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে চতুর্ভুজ এবং বৃত্ত কি সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং সেটা কি তোমরা জানতে পারবে। তারপরে চতুর্ভুজ এবং বৃত্ত ব্যাখ্যা করতে পারবে, অবশ্যই ব্যাখ্যা করতে পারবে কিভাবে আঁকতে হবে, কিভাবে কত রকমের হতে পারে, যে মোট যত রকমের চতুর্ভুজ আছে সেটা জানতে পারবে। এবং চতুর্ভুজ এবং বৃত্ত তাদের সকল সূত্র, অর্থাৎ যে কোনো চতুর্ভুজ এবং তাদের সূত্র কিভাবে তুমি তাদের ভ্যালুগুলো, হোক পরিসীমা, হোক ক্ষেত্রফল, হোক কর্ণের দৈর্ঘ্য, এগুলো সব তুমি নির্ণয় করার সূত্র পাবে। এবং চতুর্ভুজ এবং বৃত্ত থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে, যেটা আমাদের সবসময় সব থেকে বেশি কাম্য, সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো ছোট্ট করে। কিন্তু তোমাকে বেসিক বিষয়গুলো কিন্তু জেনে যেতে হবে, না হলে তুমি যদি শুধু কোশ্চেন গুলো দেখো পরীক্ষার জন্য তুমি পারফেক্ট হবে না। কারণ তোমার ওই কয়টাই যে সবসময় প্রশ্ন আসবে এমন তো না, কারণ কোশ্চেন তো আর আমি করবো না, তাই না? সো যে করবে তার ওগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু পুরো বেসিক বিষয়ের ভেতর থেকে কিন্তু সে করবে। কারণ একটা জিনিস এর যত পরিধি আছে তার বাইরে তো সে যেতে পারবে না। সো তুমি জানার চেষ্টা করবে সবসময় সবটুকু, যেখান থেকে দিক তুমি সবসময় অল টাইম অল প্লেস তুমি পারফেক্ট। তো এখন আমরা দেখবো আমাদের মূল আলোচনা। দেখতেই পাচ্ছ আমরা এখন দেখানোর চেষ্টা করবো ফার্স্ট চতুর্ভুজ, পরে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করবো। তাহলে চতুর্ভুজ কাকে বলে? দেখো চতুর্ভুজ বলার আগে মনে রাখতে হবে চতুর মানে কি। চতুর, এই যে দেখো এই চতুর বলতে এখানে খেয়াল করো 4 বোঝানো হয়েছে, কত 4। আর ভুজ মানে তো সবসময় বাহু, ভুজ মানে হচ্ছে বাহু, তার মানে চতুর্ভুজ মানে হচ্ছে বাহু। খেয়াল করো 4টা বাহু দ্বারা তোমাকে কি করতে হবে, 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল অঙ্কন করতে হবে। যে আবদ্ধ তলের বা আবদ্ধ ক্ষেত্রফলের 4টা বাহু থাকে তাকে বলা হয় চতুর্ভুজ। দেখতেই পাচ্ছ বহুভুজের বাহুর সংখ্যা 4 হলে তাকে চতুর্ভুজ বলে। তার মানে বহুভুজ মানে কি, এর সংখ্যা কিন্তু আরো বেশি হতে পারে। আমরা জ্যামিতির লেকচার 1 এ দেখেছিলাম সর্বনিম্ন বহুভুজ হচ্ছে ত্রিভুজ। ঠিক সেম ভাবে বহুভুজের দ্বিতীয় বহুভুজ হচ্ছে চতুর্ভুজ, 4টা বাহু। আরো বাহু আছে 5টা, 6টা, তুমি 9টা এরকমও নিতে পারো, তখন তারা বহুভুজ, নট চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি, এতটুকু ফাইনাল 4টা বাহু থাকবে। এই 4টা বাহুকে তুমি যেভাবে আকৃতি দিতে পারো, সাপোজ এরকম করে দিতে পারো, এটাও একটা চতুর্ভুজ, কারণ দেখো 4টা বাহু হয়েছে। তুমি চাইলে তোমার এটা যদি ভালো না লাগে তুমি এরকম কোনাকুনি করে 4টা বাহু দিতে পারো, সেটাও একটা কি হবে, সেটাও একটা চতুর্ভুজ হবে। অর্থাৎ তোমার যেমন খুশি তুমি সেইভাবে সাজাবে, শুধু তোমার কথা হচ্ছে যে 4টা বাহুই রাখতে হবে। 2টা লম্বা 2টা ছোট তোমার মনে চাচ্ছে যে দিবা, কিন্তু বাহু 4টাই দিতে হবে। যদি তুমি এমন করে বসো এরকম, দেখো বাহু কিন্তু 5টা হয়ে গেছে, একটা বস্তা বা ঘর রাখছো, তো তখন কিন্তু 5টা বাহু হয়ে গেছে। তখন এটা কিন্তু আর চতুর্ভুজ নেই, এটা বহুভুজ হয়ে গেছে। 5টা বাহু থাকলে তখন পঞ্চভুজ বলে। সো আমাদের আলোচনা চতুর্ভুজ, আমাদেরকে কিন্তু এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। সো এখানে কিন্তু আসা যাবে না। এখন দেখো পরীক্ষায় তোমাদের ত্রিভুজ পর্যন্তই যথেষ্ট, তারপর আমরা বাকি সবগুলো দেওয়ার চেষ্টা করছি, কারণ তুমি যেন নিজেকে একদম পারফেক্ট করে গড়ে তুলতে পারো। আর একটা বিষয় খুব ভালো করে মনে রাখো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। মানে চতুর্ভুজ যে কোনো আকৃতি তুমি চতুর্ভুজ নাও, কম বেশি হোক সমস্যা নেই, একটা ছোট একটা বড় হোক, একটা ছোট একটা বড়, কিন্তু 4টার যোগফল, এই 4টার যোগফল সবসময় সারা জীবন 360 ডিগ্রি হবে কিন্তু, অর্থাৎ বৃত্তের মতো। যেমন ত্রিভুজে এই জিনিসটা ছিল 180 ডিগ্রি, এখন চতুর্ভুজে সেটা তার দ্বিগুণ হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। আশা করি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি যে 360 ডিগ্রি, এটা আর কখনো তোমাকে নতুন করে বলতে হবে না। এবং দেখো এই যে এখানে আরো বেশ কিছু বলা আছে, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো একই তল বিশিষ্ট হয়।
এবং দেখো এর 4টা বাহু থাকে, 4টা কোণ থাকে, 4 বাহু বিশিষ্ট ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে এবং 4টি হওয়ার কারণে এর কোণের সংখ্যাও 4টা হয়। তার মানে ওই ত্রিভুজের সব ছিল 3টা, এখানে এরকম। তাহলে এতটুকু বিষয় ক্লিয়ার। আমরা কি কি জানার চেষ্টা করব, আমি যদি একটু তোমাদেরকে নোট করে দেই, তাহলে চতুর্ভুজের দেখো কি থাকে, চতুর্ভুজের বাহু থাকবে কয়টি, বাহু থাকবে 4টি। খেয়াল করো, কোণ থাকবে কতটি, 4টি। এবং এই 4টি কোণের সমষ্টি, খেয়াল করো, কোণ এ দিলাম, কোণ বি দিলাম, কোণ সি দিলাম, কোণ ডি দিলাম, খেয়াল করো ডি দিলাম, এবং এদের যোগফল কত হবে, 360 ডিগ্রি। এটা কিন্তু তোমাকে সবসময় মনে রাখতে হবে। এতটুকু মাথায় রাখলে অন্তত চতুর্ভুজের যে একটা প্রাথমিক বেসিক সেটা তোমার ক্লিয়ার। এবং চতুর্ভুজ যে কত আকৃতির হতে পারে সেটা কিন্তু অলরেডি দেখিয়েছি, শুধু কন্ডিশন 4টা বাহু থাকতে হবে। সো আশা করি এই স্লাইডটা তোমরা বুঝতে পেরেছো, এখানে আমি কি বলার চেষ্টা করেছি। এখন পরের স্লাইডে চলে যাই। দেখো পরের স্লাইডে চতুর্ভুজের শ্রেণী বিভাগ, বিশাল আকারের শ্রেণী বিভাগ দেওয়া আছে, তোমরা কিন্তু সব বুঝতে পারছো, ধীরে ধীরে খেয়াল করো। চতুর্ভুজকে প্রথমে সাধারণভাবে যে ভাগে ভাগ করা হয়, একটা জটিল চতুর্ভুজ আর একটা সরল চতুর্ভুজ। খুব ভালো করে খেয়াল করো, জটিল আর সরল চতুর্ভুজ। দেখো জটিল চতুর্ভুজ কিন্তু এখানেই শেষ, আর কোনো টাইপ নেই, মানে জটিল চতুর্ভুজ পর্যন্তই চতুর্ভুজ শেষ। দেখো সেটা কিভাবে তৈরি করছে, এই যে খুব ভাবে খেয়াল করো, এইভাবে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে ভাগ করে দিয়েছে। এই যে মাঝখানে এরা কিন্তু মিলিত হয়ে গেছে, এটাকে বোঝাই যাচ্ছে না, আমাদের মনে হচ্ছে ত্রিভুজ, কিন্তু এটার একটা ওয়ান কাইন্ডস অফ চতুর্ভুজ। তো এটা হচ্ছে জটিল চতুর্ভুজ, এটা কোনোদিনই তোমাদের পরীক্ষা আসবে না, এটা এখানেই শেষ। আমাদের সরল চতুর্ভুজের মধ্যে যে অনেক ধরনের টাইপ আছে এটা নিয়ে জানতে হবে। দেখো সরল চতুর্ভুজকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, দেখো 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা দেখো উত্তল চতুর্ভুজ আর একটা অবতল চতুর্ভুজ, তাই না? উত্তল চতুর্ভুজ আর একটা কি, অবতল চতুর্ভুজ। এখন যদি তুমি উত্তল চতুর্ভুজে যাও, দেখো সেইগুলাকে আবার কিভাবে ভাগ করতেছে। দেখো একটা চক্রাকার চতুর্ভুজ, আবার এইদিকে আসো, দেখো খেয়াল করো, একটা ট্রাপিজিয়াম আছে আর একটা স্পর্শক চতুর্ভুজ আছে। এখন দেখো এই স্পর্শক চতুর্ভুজকে আবার দেখো কিভাবে ভাগ করছে, ঘুড়ি আছে, রম্বস আছে। আর এইদিকে দেখো অবতল চতুর্ভুজকে তুমি কিভাবে ভাগ করছে, দেখো খুব ভালোভাবে খেয়াল করো। দেখো অবতল চতুর্ভুজের কিন্তু কোনো ভাগ নাই, অবতল চতুর্ভুজ ওইখানেই শেষ হয়ে গেছে। এই যে চক্রাকার চতুর্ভুজ আছে সেটাকে নিয়ে এসে আবার সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের মধ্যে ফেলানো হয়েছে। আর একটা এখানে এসে দেখো একদম এই বরাবর এই যে দ্বিকেন্দ্রিক চতুর্ভুজ এখানে কিন্তু লাগানো আছে। এবং দেখো এই যে আয়ত, বর্গ, এগুলা কোথা থেকে আসতেছে খেয়াল করো। এই যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কথা বলো অথবা সমকোণী ট্রাপিজিয়াম বলো, এখান থেকে সৃষ্টি হয়েছে দেখো একটা আয়ত, এবং এই দেখো এই আয়ত থেকে সৃষ্টি হয়েছে বর্গ। খুব ভালোভাবে এইদিকে খেয়াল করুন, এই সামান্তরিক কোথা থেকে এসেছে, শুধু ট্রাপিজিয়াম থেকে এসেছে সামান্তরিক। তারপরে দেখো সেই সামান্তরিক থেকে একটু ভালো করে খেয়াল করো রম্বস এসেছিল, এবং এই যে এখানে দেখতেই পাচ্ছ দ্বিকেন্দ্রিক চতুর্ভুজ, এখান থেকেও কিন্তু বর্গ আঁকা যায়। তো এইভাবে দেখো এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি হয়েছে, এই যে উত্তল চতুর্ভুজের আকৃতি, অবতল যেমন এখানে সরল চতুর্ভুজের 2টা টাইপের পরেই শেষ, মেইন চতুর্ভুজের টাইপের মধ্যে আবার জটিল চতুর্ভুজ ওই পর্যন্তই শেষ। তাহলে চতুর্ভুজ আমরা যত কিছু দেখি, যতগুলো বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস, সেগুলো প্রথমে চতুর্ভুজ, তারপরে কোন চতুর্ভুজ, সরল চতুর্ভুজ, তারপরে কোনটা যাবে, উত্তল চতুর্ভুজ, তারপরে উত্তল চতুর্ভুজের পরে ধীরে ধীরে যে ট্রাপিজিয়াম বা এই যে দেখো তোমার কি আছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এইগুলো থেকে কিন্তু এখানে আসছে। তো এই ছোট্ট করে একটা তোমাদের জন্য হালকা শ্রেণীবিভাগ ছিল, এগুলো নিয়ে বেশি সময় নষ্ট না করে তুমি জাস্ট তোমাদের পিডিএফ এ দেওয়া থাকবে, সুন্দর করে তোমরা একটু গবেষণা করে বা একটু সময় দিয়ে এখানে বুঝবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন দেখো পরের স্লাইডে যদি চলে যাই, দেখো পরের স্লাইডে তোমাদের জন্য কি আছে, ওই চতুর্ভুজগুলোকে সেম ভাবে ভাগ করেছে। চতুর্ভুজ প্রধানত 2 প্রকার, যেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি, সেটা হচ্ছে সরল চতুর্ভুজ আর জটিল চতুর্ভুজ। এবং তারপরে দেখো সরল চতুর্ভুজকে আবার এই যে, কারণ এটা তো ওখানেই শেষ, এরপরে আর ডিভাইড হবে না, সরল চতুর্ভুজকে আবার দেখো 2 ভাগে ভাগ করেছে, একটা উৎপল আর একটা অবতল। তো অবতল চতুর্ভুজও এখানেই শেষ, এর কিন্তু আর টাইপ নাই। তারপরে উত্তলকে আবার, এখন উত্তল চতুর্ভুজের মধ্যে যে সব চতুর্ভুজগুলো আছে সেগুলো দেখো এখানে দেখানো আছে। তো স্পর্শতন্ত্র, ট্রাপিজিয়াম, সমকোণী যে ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমান 3 বাহু ট্রাপিজিয়াম, চক্রাকার চতুর্ভুজ, ঘুড়ি, সামান্তরিক, রম্বস, দ্বিকেন্দ্রিক চতুর্ভুজ, আয়ত, বর্গ। তার মানে আমরা এই যে ছোটবেলা থেকে যে বর্গ, আয়ত, এই যে সামান্তরিক, রম্বস, এগুলো অঙ্কন করতাম, এগুলো সব কার মধ্যে পড়ে যায়,
উত্তল চতুর্ভুজের মধ্যে পড়ে যায়। উত্তল চতুর্ভুজ মানে কি, সেটা সরল চতুর্ভুজের মধ্যে পড়ে যায়। আশা করি এই টাইপগুলো নিয়ে তোমাদেরকে যখন কোশ্চেন করা হবে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, অন্তত চতুর্ভুজের টাইপ নিয়ে। তো চতুর্ভুজের টাইপ আমাদের শেষ। আমরা এখন এগুলোকে একটু ডিপলি আলোচনা করব, তার জন্য আমরা পরের স্লাইডে চলে যাব, দেখি কি আছে। এই যে দেখতেই পাচ্ছ, শুরুতেই আমরা ট্রাপিজিয়াম দিয়ে শুরু করেছি। ট্রাপিজিয়াম ধীরে ধীরে সবই আসবে, আয়ত বর্গ রম্বস চিন্তা করো না, সবই আসবে। দেখি পরে এই যে দেখতে পাচ্ছ ধীরে ধীরে আসতেছে, সামুদ্রিক আছে। তো ট্রাপিজিয়াম কি এই জিনিসটি একটু জানার চেষ্টা করি। দেখো খেয়াল করো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা বাহু আছে। চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। সো তোমাকে এখানে একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, হোয়াট ইজ সমান্তরাল। যেখানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই দুইটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন সমান্তরাল কি এই জিনিসটা বুঝলেই আমার সামান্তরিক বোঝা শেষ। সমান্তরাল মানে খেয়াল করো, আমি আগের লেকচার 1 এ কিন্তু এই জিনিসটা বুঝিয়েছি, তারপরে যখন এখানে দরকার আমি আরেকবার বলতেছি যে দুইটা জিনিস যখন সারা জীবন পাশাপাশি চলবে এবং পাশাপাশি চলার পরে তাদের মধ্যবর্তী দূরত্ব সেম থাকবে, এটা যদি এ বি বাহু হয়, এটা যদি সিডি হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি কে হয়, সাপোজ কে দেয়া বুঝাইছি, তাহলে সারা জীবন কে পরিমাণ থাকতে হবে। এটাকে যদি তুমি ঘোরাও এইভাবে কোনো সমস্যা নেই, এটাকেও ঘোরাও, তাহলে এটা ওই কে পরিমাণই হতে হবে, এটাও কে পরিমাণই হবে। এমন না এখানে ঘুরছে দেখে এটা মোটা হয়ে গেছে বেশি হবে, তা না। তার মানে দুইটা বাহু পাশাপাশি চললে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্ব সব সময় সেম হলে তখন তাদের সম্পর্ককে বলা হচ্ছে সমান্তরাল। সো কোন চতুর্ভুজের এইরকম দুইটা যদি বাহু থাকে যে তারা পরস্পর সমান্তরাল, তখন তাকে বলা হবে ট্রাপিজিয়াম। যেমন খেয়াল করো একটু, এই যে আকৃতিটা দেওয়া আছে এইদিকে তোমরা তাকাও, দেখো খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে। যেমন এই জিনিসটার দিকে খেয়াল করো, আমরা যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি এবং এটাকে ডি দি কল্পনা করি, খেয়াল করো এটা একরকম মান, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, দেখো দুইটা দুই রকম, কিন্তু এই দুইটা বাহুর মধ্যবর্তী ডিসটেন্সের কথা চিন্তা করো, দেখো এখানেও যতখানি এখানেও ততখানি। এমন না মাথাটা এখানে চিকন হয়ে গেছে দেখে এটা কম হবে, তা না, সারা জীবন কিন্তু এরকম। তুমি যদি এটাকে আরো টেনে নিয়ে আসতাও, এটার সাথে কিন্তু এটা সেমই হবে। যদি আমি হাত দেখাচ্ছি দেখে একটু এলোমেলো হচ্ছে, এটা কি তুমি যত এভাবে টেনে তুমি যত নিয়ে আসো, এখানে নিয়ে আসার পরেও এটা কিন্তু সেম ডিসটেন্সই হবে, এটাও যতখানি এটাও ততখানি হবে। সো দেখো দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল আছে এদের মধ্যে। এই দুইটা সমান্তরাল হওয়ার কারণে এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম, কারণ এক জোড়া বিপরীত, এবং দেখো বিপরীত তারা, এটা যেখানে আছে এটা তার উল্টো অপোজিট পাশে আছে। সো এই যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকলে তখন তাকে কি বলা হয়, ট্রাপিজিয়াম। আশা করি ট্রাপিজিয়ামের চিত্র দেওয়া থাকলে তোমরা খুব সহজেই ধরতে পারবে সেটা ট্রাপিজিয়াম হবে কি হবে না। যখন তুমি ধরতে পারলা সেটা ট্রাপিজিয়াম, তাহলে তোমার প্রথম কাজ শেষ। এখন আমরা দেখব ট্রাপিজিয়ামের দুইটা বিষয়, একটা ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয় করা দেখবো, আর একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা দেখবো। এখন ট্রাপিজিয়ামের পরিসীমা, শুধু ট্রাপিজিয়াম না, প্রথম লেকচার যদি তুমি শেষ করে থাকো সেখানে যে কোনো আকৃতির পরিসীমা কিভাবে তুমি নির্ণয় করবে সেটা কিন্তু দেখানো আছে। যে কোনো জিনিসের পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে তাদের টোটাল চারপাশের, এই যে দেখো এই যে আমরা যে এটাকে এ দিয়েছিলাম, এটাকে বি দিয়েছিলাম, এটাকে সি দিলাম, ধর এটাকে ডি দিলাম, তখন একটু এলোমেলো হলে সমস্যা নেই। এই যে চারপাশে যে একটা এই যে দৈর্ঘ্য দিয়ে তাকে যে টানা হয়েছে, খেয়াল করো এই জিনিসটা টোটাল, এই জিনিসটা পুরো যোগ করলে তার পরিসীমা হবে। সো এই চারপাশের বাহুগুলোর যোগফল তুমি করলেই হয়ে যাবে। এখন দেখো এটা কিভাবে, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি প্রথমে, অর্থাৎ এই বাহু যোগ এই বাহু। এখন এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, তার মানে এখানে এ প্লাস বি, এই দুইটার যোগফল। আর অসমান যে বাহুগুলো আছে তাদের এই তির্যক বাহুদ্বয়ের সমষ্টি, তির্যক মানে এই যে তির্যক মানে কি, এরকম ভাবে তির্যক ভাবে বসানো থাকে, এই তির্যক দুই বাহুর সমষ্টি। তার মানে এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম সাপোজ, তাহলে সি যোগ ডি। এখন খেয়াল করো, তাহলে অলরেডি তুমি কিন্তু চাইলে চারটাকে আলাদা, এই যে কি হলো এটাও যে লেখা তুমি চাইলে এভাবেও লিখতে পারো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যেখানে এ বি সি ডি চারটা হচ্ছে ট্রাপিজিয়ামের চারটা বাহুর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য। কারণ ট্রাপিজিয়ামের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, হতেও পারে নাও পারে, এবং শুধু কন্ডিশন কিন্তু একটাই, সমান্তরাল হবে, সমান হবে, এটা কিন্তু কোনো কন্ডিশন না। তুমি যদি সমান করে আঁকতে পারো কোনো সমস্যা নেই। এখন দেখো এটা গেল সমষ্টি মানে পরিসীমা। এখন দেখো পরিসীমার একক কি হবে সেটাও তো তোমরা জানো, যে বাহুগুলোর দৈর্ঘ্য যে এককে, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল বিষয়। মনে করো বাহুগুলো দেওয়া আছে সেমিতে, সেমি
যুক্তি দেওয়া আছে 5 সেমি, 7 সেমি, 8 সেমি, 9 সেমি সাপোজ। এখন পরিসীমা কত হবে? 5 সাথে কত? 12, 12 আর 8 কত? 20 আর 9 29। তাহলে এই 29 সব জায়গায় রেজাল্ট থাকবে। এক জায়গায় থাকবে বর্গ সেমি, খেয়াল করো বর্গ সেমি, আর এক জায়গায় থাকবে 29 শুধু সেমি। তাহলে তুমি কি করবা? বর্গ সেমির উপরই লাগাবা, কারণ তুমি তো জানো যে এই সবগুলো একসাথে কাজ করলে বর্গ হয়ে যায়। কিন্তু খবরদার পরিসীমার মধ্যে একক, এটার যে একক থাকবে পরিসীমার এককও তাই হবে, কারণ যোগের সময় এগুলো চেঞ্জ হয় না। যখন ক্ষেত্রফল চাইবে তখন সেমি থাকলে বর্গ সেমি, আর যদি তোমার মিটার থাকে তখন সেটা বর্গ মিটার হবে। আশা করি এই কথাগুলো আমাদের ফার্স্ট লেকচারেও অনেক হয়েছে, আর বারবার রিপিট না করি তখন তোমাদেরও খারাপ লাগবে। এখন দেখো আমরা ক্ষেত্রফল কি সেই জিনিসটা দেখবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো হাফ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ। ক্ষেত্রফলকে আমরা বড় হাতের এরিয়া, এরিয়া মিন্স হচ্ছে ক্ষেত্রফল ডিফাইন করি। তাহলে হাফ গুণন হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ওই যে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বের করলাম, a প্লাস b, দুইটা বাহুর সমষ্টি। গুণন হচ্ছে দেখো উচ্চতা, গুণন হচ্ছে আমার উচ্চতা মানে h। দেখো উচ্চতা বলতে এই বরাবর টেনে এখান থেকেও নিতে পারো, তুমি চাইলে এই বরাবরও নিতে পারো, যেখান থেকে নাও উচ্চতা কিন্তু সেমই হবে। সো এই উচ্চতাটা তোমার এখানে গুণ দিয়ে দিতে হবে। তোমার কিন্তু উচ্চতা দেওয়া থাকবে, এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না। না থাকলেও কোনো না কোনো কন্ডিশন দেওয়া থাকবে যেটার ভিত্তিতে তুমি তার উচ্চতা পেয়ে যাবে। সো এই যে দেখো এইভাবে তাহলে হাফ গুণন হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের কি? সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন হচ্ছে উচ্চতা। হয়ে গেল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবং একক হচ্ছে বর্গ একক। তাহলে এই যে সূত্রটা, এটা আশা করি পারবে। এবং পরিসীমা, পরিসীমাটা কি ছিল? পরিসীমা দুইটা সূত্র আমরা একবার একটু একা লিখে দিই। এটা ছিল এই যে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি যোগ হচ্ছে এটা সি প্লাস হচ্ছে ডি, এই যে টোটাল এতটুকু, অর্থাৎ এ প্লাস বি প্লাস হচ্ছে সি প্লাস হচ্ছে ডি, এতটুকু ছিল আমার পরিসীমার সূত্র। সো এইটা নিয়ে তোমার আর কোনো কনফিউশন নেই। সো আশা করি ট্রাপিজিয়াম দিয়ে যদি কোনো কোশ্চেন আসে তুমি ট্রাপিজিয়ামের মধ্যে আর আটকে থাকবে না, সেটাকে খুব ভালোভাবে সলভ করবে। তার কয়টা বাহু আছে, কয়টা কোণ আছে, পরিসীমার সূত্র কি, তার ক্ষেত্রফলের সূত্র কি, সব শেষ। এখন আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে হচ্ছে সামান্তরিক নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো সামান্তরিক, সামান্তরিক এই জিনিসটা কি? সামান্তরিক ওয়ান কাইন্ডস অফ কি? চতুর্ভুজ, কারণ এটা চারটা বাহু থাকবে। সো এইখানে দেখো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। এখন সমান্তরাল কি সেটা নিয়ে তো তোমাকে আর নতুন করে বলতে হবে না, কারণ ট্রাপিজিয়াম বোঝানোর সময় আমি সমান্তরাল সম্পর্কটা বুঝিয়েছি। এখন এখানে কথা হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, তার মানে চারটা জিনিস তো আমার, চারটা বাহু তো লাগবে। সেটা খেয়াল করো যে এই যে এইভাবে আঁকানো, দেখো বিপরীত, এটা বিপরীত কি? এইটা, তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ এদের যে কোনো জায়গায় দূরত্ব নাও এটা সারা জীবন সমান হবে। ঠিক সেম ভাবে এই বাহুগুলো পরস্পর সমান্তরাল। তার মানে দেখো এই বাহুটা যেমন পরস্পর সমান্তরাল, এই বাহু দুইটার সম্পর্ক, অর্থাৎ তুমি যেখানেই দূরত্ব নাও সমান হবে। এমন না যে এই দূরত্বটা ছোট আর এই উপরের দূরত্বটা বড়, এমন না, কারণ এটা যতখানি ডেবে এই দিকে গেছে ওইটা ততখানি দূরে সরে গেছে। সো এখানে যতটুকু ছোট মনে হচ্ছে ওইদিকে আবার ততটুকু বড় হয়ে গেছে। সো এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তখন তাদেরকে বলা হয় সামান্তরিক। সো সামান্তরিকের সূত্রগুলো কেমন হবে? সবসময় বাহুগুলো দেখো তির্যক আকারে থাকবে, এইটাও আবার তির্যক আকারে থাকবে। তাহলে সেম ভাবে সামান্তরিকের চারটা বাহু থাকবে, চারটা কোণ থাকবে। এই যে এই বিষয় পরিসীমা বের করতে গেলে সেম ভাবে তোমার কি করতে হবে? চারপাশের জিনিসগুলো যোগ করে দিতে হবে। সো সামান্তরিকের তুমি কি পাবা? পরিসীমা পেয়ে যাবা। ক্ষেত্রফলের একটু আলাদা সূত্র আছে। তো এই সামান্তরিক কি এটা তুমি দেখেই বুঝতে পারবা, এটা নিয়ে কোনো কনফিউশন হবে না। যখন তুমি ধরে ফেলবা এটা একটা সামান্তরিক, তারপরে তোমার বাকি কাজ। তুমি যদি ধরতে ভুল করো তার মানে সূত্র ভুল ফেলবা, তখন তার মানে তোমার রেজাল্টও ভুল বের হবে। তার মানে কি হবে? তুমি ভুল দাগাবা। তার মানে কি হবে? তুমি একটা মার্ক কম পাবা। তার মানে কি হবে? তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অন্য সবার থেকে অনেক পিছিয়ে যাবা। সো খুব ভালোভাবে খেয়াল করবা। সন্নিহিত কোণ দুইটির সমষ্টি দুই সমকোণ, খুব ভালো করে খেয়াল করো। এই সামান্তরিকের সন্নিহিত কোণ দুইটার সমষ্টি সবসময় দুই সমকোণ। দুই সমকোণ মানে কি? 180 ডিগ্রি। যেমন খেয়াল করো এ বি সি, এ বি সি, এই যে এই কোণটা যোগ কোণ বি সি ডি, কোণ বি সি ডি, এই যে এই কোণটা খেয়াল করো। সন্নিহিত কোণ দুইটার, সন্নিহিত কোণ দুইটার অর্থাৎ দেখো এই যে
এই বাহুটাও যেমন আছে এই বাহুটা সেম আছে, তার মানে একই একটা বাহু, সাধারণ বাহু, কারণ তারা সমান্তরাল, এবং এই যে একটা সাধারণ বাহুর সাথেই তারা আছে। সো এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। সেম ভাবে এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তার মানে এই পুরা সামান্তরিকের চারটা কোণের যোগফল কি হবে? 360 ডিগ্রি হবে। ওই যে চতুর্ভুজের 3 কোণ 4 কোণের সমষ্টি যে 360 ডিগ্রি হতে হবে, সো এইটা তো চতুর্ভুজের বাইরে না। তো এতটুকু তাহলে মনে রাখবা, সন্নিহিত কোণ দুইটার যোগফল সবসময় 180। সো এটা দেওয়া থাকলে তুমি অটো বুঝে যাবে এটা কত হবে, কারণ 180-র মধ্যে থেকে এটা বাদ দিলেও এটা বের হয়ে যাবে। সো এইটা আর এটা দেওয়া থাকলেও তুমি এটা পেয়ে যাবা, কারণ 180-র মধ্যে ওটা বাদ দিলেই তুমি এটা পেয়ে যাবা। সো পুরা চতুর্ভুজের কিন্তু তখন তুমি মান কোণগুলো পেয়ে যাবে। আশা করি যে কোনো মান দেওয়া থাকলে তুমি কিভাবে বাকি চতুর্ভুজগুলোর কোণ বের করবা সেগুলো খুব ক্লিয়ার তোমাদের কাছে। এখন দেখো সামান্তরিকের সূত্র। এখানে দেখো সামান্তরিকের পরিসীমা। পরিসীমা মানে কি? ওই যে সবগুলো বাহুর যোগফল। তাহলে দেখো 2 গুণন এক জোড়া সন্নিহিত বাহুদের সমষ্টি। খেয়াল করো, এই কথাটার মানে বোঝানো হয়েছে 2 গুণন এক জোড়া বাহুদের সমষ্টি। এই বাহুটা যতখানি হবে এটাও তো ততখানি হবে, তাই তো? এটাও যতখানি হবে এটাও তো ততখানি হবে। সো তুমি যদি এই বাহুটা 5 সেমি হয়, এটাও তো 5 সেমি, এটা যদি 3 সেমি হয় এটাও 3 সেমি। তার মানে দেখো তুমি এই 5 সেমি আর 3 সেমি সমান্তরাল বাহুদের সমষ্টি 5 যোগ 3, পরে এই দুইটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, 3 5 15, 15 দুগুণে 30। তুমি এখন পুরো আলাদাভাবে চারটা যোগ করলে 30ই বের হবে। 3 3 9, 5 5 কত? 5 আর 5 কত বের হয়েছে? দেখো 5 আর 5 10 আর 3 3 কত? 9 19। এখানে দেখো আমি কি করেছি, এই যে খুব ভালো করে খেয়াল করো, 5 3 কত হয়েছে? 8। খুব ভালোভাবে খেয়াল করো, আমার ভুল গেছে। 8 8 দুগুণে কত? 16। খুব ভালোভাবে খেয়াল করো, 16। এখানেও সেম ভাবে দেখো, এই যে 3 আর 3 যোগ করো কত হবে? 6, আর 5 আর 5 যোগ করো কত হবে? 10। 10 আর 6 16, সেম জিনিসই বের হবে। সো আমার মনে হচ্ছে যে এলোমেলো হচ্ছে কেন, যে 30 হয় ওখানে 30 মিলে না, কোনোদিন এটা সম্ভব না। সো সূত্রটা এই পুরো চারটাকে একসাথে যোগ না করে তুমি কি করতে পারো, যে কোনো একটা দেওয়া আছে এটা নিবা, এবং তার অন্য আর একটা যে সমান্তরাল আছে, অর্থাৎ 2 জোড়া সমান্তরালে যে কোনো একটা একটা ভ্যালু নিয়ে 2টা যোগ করে 2 দিয়ে গুণ দিয়ে দিবা, হয়ে যাবে পরিসীমা। আর তুমি যদি এটা কষ্ট করে মনে না রাখতে পারো, চারটাকে আলাদা আলাদা ভাবে যোগ করে দিবা, তাও পরিসীমা হয়ে যাবে। কিন্তু ক্ষেত্রফলের সময় তোমার এইটাই লাগবে। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। দেখো ভূমি মানে কি? এটা সবসময় ভূমি, যেটা সমান থাকবে। উচ্চতা মানে দেখো খেয়াল করো, এই যে এখানে উচ্চতা অঙ্কন করতে হবে, এটা হচ্ছে উচ্চতা। এখন অনেক সময় দেখো এই জিনিসটাই কিন্তু উচ্চতা ধরা হয়, কারণ এর যে এই যে তির্যক ভাবে সমান আছে, এইটাই সামান্তরিকের জন্য সামান্তরিকের উচ্চতা। তো তোমার আরেকটা জিনিস মনে রাখবা, পরীক্ষার হলে চিত্র খুব কম থাকে, কারণ চিত্রতে অনেক জায়গা খায়, তোমার কথা বলা থাকবে। সামান্তরিকের মনে করো ভূমি একটা, এবং তার কি, তার দেখো যে এই যে উচ্চতা দেওয়া থাকবে, তোমার উচ্চতা দেওয়া থাকবে, তখন তুমি কি করবা? উচ্চতা বসিয়ে দিবা। সো তখন ওই উচ্চতার জায়গায় উচ্চতা আর ভূমির জায়গায় ভূমি বসিয়ে দিবা, তখন কি হয়ে যাবে? ক্ষেত্রফল। আর বর্গ একক, মিটার বর্গ মিটার, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, মিলিমিটার থাকলে বর্গ মিলিমিটার, যেটা থাকুক কোনো সমস্যা নেই। এখন দেখো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়। সন্নিহিত বাহুদ্বয় এ ও বি, সন্নিহিত বাহুদ্বয়, অর্থাৎ একটা এ হলে আর একটা বি হবে, কোনো সমস্যা নেই। বাহুদ্বয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা আছে, এদের অন্তর্ভুক্ত কোণ থিটা আছে, তখন সামান্তরিকের কর্ণ দেখো খেয়াল করো, এই সন্নিহিত বাহু দুইটা থাকবে, অর্থাৎ ওই যে এটাও যা এটাও তো তাই হবে, এটা যা এটাও থাকবে, তার মানে তুমি কিন্তু পরিসীমাই বের করতে পারছো। এবং কোণ দেওয়া আছে অন্তর্ভুক্ত থিটা, তখন কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে দেখো রুট নিবা, রুটের মধ্যে দেখো ওই a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস হচ্ছে দেখো 2ab, তারপর হচ্ছে cos থিটা। খুব ভালোভাবে খেয়াল করো, cos থিটা নট sin থিটা। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সময় কিন্তু sin থিটা দিয়ে করছি, সেটা ফার্স্ট লেকচারে আছে, জ্যামিতির দুটো লেকচারের 9 নাম্বার লেকচারে কিন্তু এটা আছে আর কি, মানে পুরো লেকচারে 9 নাম্বার, আর জ্যামিতির লেকচারে ফার্স্ট লেকচারে আছে ওটা। আর তো দেখো cos থিটা দিয়ে করতে হবে, তার মানে দেখো এই পুরো জিনিসটা কিন্তু a - b হোল স্কয়ার এর মতো, কিন্তু শুধু a b এর সাথে cos থিটা গুণ আছে দেখে আমরা a - b আকারে দেখাতে পাচ্ছি না। তো আশা করি এই যে cos থিটার সূত্রটা, এটা খুব সহজেই তোমরা যদি সন্নিহিত বাহুর পরিমাণ দেওয়া থাকে আর কোণ থাকে সেখান থেকে বের করতে পারবে। কর্ণ থেকে খুব সহজে সামান্তরিকের এই যে পুরা ab এর মানগুলোও বের করতে পারবে। ab বের করা মানে কি, পুরা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্যগুলো তুমি বের করতে পারো। বের করা মানে তুমি ক্ষেত্রফলও পেয়ে যাবে, তার মানে তুমি পরিসীমাও পেয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, যে এই যে সামান্তরিকের কি কি। তাহলে আমরা এই স্লাইডে কি শিখলাম? আমরা শিখলাম যে সামান্তরিক কাকে বলে,
সামান্তরিকের বাহু কয়টা থাকে, সামান্তরিকের কোণ কয়টা থাকে, এবং পুরো 4টা কোণের সমষ্টি কি, অথবা সন্নিহিত কোণগুলোর সমষ্টি কত হয়। সেখান থেকে যে কোনো 2টা কোণ থেকে বাকি 2টা কোণ কিন্তু আমরা খুব ইজিলি বের করা শিখেছি। এবং তারপরে শিখলাম সামান্তরিকের পরিসীমা বের করতে পারি কিভাবে, বা সূত্র কি অথবা টেকনিক, সবসময় একটা সূত্র দিয়ে কিভাবে বের করতে পারি, এবং ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, ক্ষেত্রফলের সূত্র, ভূমি গুণন উচ্চতা, এবং কর্ণের দৈর্ঘ্য। সেখানে আমরা আরো জটিল আকারে দেখেছি সন্নিহিত 2টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কিভাবে এই সামান্তরিকের কর্ণ আমরা বের করতে পারি। তো আশা করি এই সামান্তরিকের এই যে এই পার্টটা, এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। তাহলে আমরা কি দেখলাম, ট্রাপিজিয়াম আর সামান্তরিক। পরের স্লাইডে দেখো তোমাদের জন্য কি দেখবো, আমরা আয়ত নিয়ে আলোচনা করব। তো পরের পার্টটাতে হচ্ছে আমরা আয়ত নিয়ে আলোচনা করব। তাহলে এই পার্টটা আমরা এখানেই শেষ করে দিতে যাচ্ছি, যে সামান্তরিক এবং ট্রাপিজিয়াম। পরের পার্টে আমরা আয়ত থেকে শুরু করব। আশা করি পরের পার্টে তোমরা আমাদের সাথেই থাকবে।